বাংলাদেশের গ্লোব বায়োটেকের ব্যানকোভিড সহ 3টি করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়। সুগম হলো মানবদেহে পরীক্ষার পথ। দিন দিন বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য যেতে চান বিদেশে। বাসভবনে দেখা করে বললেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন। জীবিত শিশুকে মৃত বলার ভুলে ঢাকা মেডিকেলের দুঃখ প্রকাশ। সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা, মাদারীপুরে হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বাকে বের করে দেওয়ার অভিযোগ, পথেই প্রসব। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি হাফসাতুন্নেসা। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেল কোভিড-19 বাংলাদেশের ভ্যাকসিন ব্যানকোভিড। শুক্রবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েব পেজে ব্যানকোভিড ছাড়াও আরও 2টি ভ্যাকসিন তালিকাভুক্ত হয়। এর মধ্য দিয়ে সুগম হলো মানবদেহে পরীক্ষার পথ। শুধু নীতিগত অনুমোদনই নয়, এই স্বীকৃতি আন্তর্জাতিক বাজারেও নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে গ্লোব বায়োটেক। অবশেষে মিলল সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি। 2 জুন সংবাদ সম্মেলনের পর দফায় দফায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও বাংলাদেশে তৈরি প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের ব্যানকোভিডকে তালিকাভুক্ত করছিল না সংস্থাটি। এরই মধ্যে কেটে গেছে 4 মাস। অ্যানিমেল ট্রায়াল শেষে মানবদেহে প্রয়োগের প্রক্রিয়ায় ব্যানকোভিড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কিছু শর্ত পূরণ করা হলেও তালিকায় উঠছিল না ব্যানকোভিডের নাম। আইসিডিডিআরবিকে সিআরও নিয়োগের 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে তৈরি ভ্যাকসিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার রাতে প্রকাশিত সংস্থাটির ওয়েব পেজে করোনার ভ্যাকসিন হিসাবে ব্যানকোভিডকে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বের অনেক দেশে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে তাদের দেখা গেছে তাদের নাম WHO তালিকায় আছে, কিন্তু আমাদেরটা নাই। তখন তারা আমাদের কাছে কিছু তথ্যপত্র চাই, আমরা সেই তথ্যপত্রগুলো ওনাদেরকে আমরা জুলাই মাসের প্রথম দিকে দিয়ে দিই। তারপরে আমরা তাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করি। গতকাল রাতের বেলা আমরা দেখলাম যে তারা যে সর্বশেষ যে লিস্টটা আপডেট করে সেখানে দেখলাম যে আমাদের 3টা ক্যান্ডিডেটই ওনাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই স্বীকৃতি মানবদেহে প্রয়োগে নীতিগত অনুমোদন পেতে এক ধাপ এগিয়ে রাখবে বলে দাবি গ্লোব কর্তৃপক্ষের। এছাড়া গ্লোব বলছে আন্তর্জাতিক বাজারেও এর মাধ্যমে ব্যানকোভিডের গ্রহণযোগ্যতা বাড়বে। এখন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের কথা জানবে, বাংলাদেশের গ্লোব বায়োটেকের কথা জানবে এবং বাংলাদেশের ব্যানকোভিডের কথা জানবে। এটা পরবর্তী যে ধাপটা আছে আমাদের, যে সিআরও আমাদের হিউম্যান ট্রায়ালের অনুমোদনের জন্য অ্যাপ্লাই করবে, সেটাতে অবশ্যই হেল্প করতে পারে। আমাদের দেশে আমাদের হিউম্যান ট্রায়ালে যতটা না হেল্প করবে, আমরা যদি কখনো এরকম চাই যে বাইরে আমাদের হিউম্যান ট্রায়ালটা করতে হবে বা বাইরে আমরা আমাদের এই ভ্যাকসিনটাকে সেল করতে চাই, তখনও এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে। চমকপ্রদ খবর, ব্যানকোভিডের পাশাপাশি গ্লোব বায়োটেকের আরও 2টি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাভুক্ত করেছে হু, যা বর্তমানে অ্যানিমেল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চান, এমনটাই জানিয়েছেন তার আইনজীবী। শনিবার সন্ধ্যায় গুলশানে বেগম জিয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন। প্রায় 1.5 ঘন্টা পর তিনি বাসা থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। জানান, করোনা মহামারী এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে নিষেধাজ্ঞা থাকায় তার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব হচ্ছে না। সরকার চাইলে বিদেশ যাত্রার আবেদন করবে বেগম জিয়ার পরিবার বলেও জানান এই আইনজীবী। বিদেশে যদি সরকার যদি তাদের সত্যতা প্রত্যাহার করে নিত, হয়তো উনি বিদেশে গিয়ে চেষ্টা করতেন চিকিৎসাটা ভালো সুচিকিৎসা করানোর জন্য। তাকে শর্ত না দিলে চলতো আর কি। শর্ত আর মানবিক হবে আমরা আশা করছিলাম। শর্তটা যদি না থাকে তাহলে তো উনি যেতে পারতেন না। সরকার যদি চায় নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকে তো তারা তো তৈরি যে কোনো সময় আবেদন করতে। পাবনার চিকনাই নদীর বুকে ছুটছে সারি সারি নৌকা, কে যাবে কার আগে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অবশেষে দুঃখ প্রকাশ করল ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। জীবিত নবজাতককে মৃত বলা তাদের ভুল ছিল বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক। তবে এবার আর ভুল নয়, শিশুটির পরিচর্যায় সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানানো হয়। এদিকে প্রায় হারিয়ে ফেলা
প্রাণপ্রিয় সন্তানটির নাম মরিয়ম রেখেছেন বাবা মা। কবর দেওয়ার সময় বেঁচে ফেরা নবজাতকটির নাম রাখা হয়েছে মরিয়ম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মরিয়মের শারীরিক অবস্থা উন্নতির পথে। বাচ্চা হাত পা নাড়াচ্ছে হালকা ভাবে, অক্সিজেন আছে তো গ্লাসের ঘরে আর কি। জীবিত শিশুকে মৃত্যু সনদ দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। গঠন করা হয় তদন্ত কমিটি। প্রতিষ্ঠানের পরিচালক আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে বলেন, চিকিৎসকের গাফিলতি থাকলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তাদের কোনো প্রফেশনাল ল্যাকিংস আছে কিনা সেটা আমরা দেখব। যদি কোনো রেসপন্সিবল অ্যাটিটিউড পাওয়া যায় তার বিরুদ্ধে আমাদের যে সমস্ত বিধিবিধান আছে তাকে সেগুলি তো শাস্তি পেতেই হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিচালক। একটা নিউবর্ন বেবিকে যাতে এক্সামিন করে তাকে ডিক্লেয়ার করা হয় সেগুলোর ব্যাপারেও আমাদের আরও করণীয় আছে, আমরা যেটা বুঝতে পারছি। বুধবার প্রসব ব্যথা নিয়ে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি হন তুরাগের শাহিনুর বেগম। শুক্রবার ভোরে কন্যা সন্তান প্রসব করেন তিনি। চিকিৎসকরা জানান, নির্দিষ্ট সময়ের প্রায় 3 মাস আগে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো রকম নড়াচড়া ও কান্নাকাটি করছিল না শিশুটি। পরে অক্সিজেন দেয়া হয়, কোনো উন্নতি না হওয়ায় মৃত ঘোষণা করে সনদ দেন চিকিৎসক। কবর দেওয়ার সময় হঠাৎই নড়াচড়া করে উঠলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাদারীপুর সদর হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন মা। তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে মারা গেছে ওই নবজাতক। এ নিয়ে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ক্ষোভ। স্বজনদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও অন্তঃসত্ত্বা ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তবে আধুনিক যন্ত্রপাতি না থাকার অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে কর্তৃপক্ষ। গত বুধবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন মহিষরচর এলাকার মামুন খানের প্রসূতি স্ত্রী আমেনা বেগম। শুক্রবার রাত 3টার দিকে প্রসব ব্যথা উঠলে এখানে চিকিৎসা সম্ভব না উল্লেখ করে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার করে। হাসপাতাল থেকে বের হবার সাথে সাথেই সড়কেই নবজাতকের জন্ম হয়। পরে পুনরায় নবজাতক ও মাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শে নবজাতকের জন্য প্রয়োজনীয় সব ওষুধ এনে দিলেও তা প্রয়োগ করতে দেরি করেন নার্স সুমা হালদার, এমন অভিযোগ স্বজনদের। পরে শনিবার সকাল 8টার দিকে নবজাতক মারা গেছে বলে স্বজনদের জানানো হয়। নার্সের বললাম কি, আগে আপনারা চিকিৎসা করেন, আগে ধরেন, ধরার পরে তো না ভর্তি করলে কি কর মানে, কিন্তু নাস্তা করেন। নার্সের মানে জঘন্য খারাপ ব্যবহার করছে তারা, সারা রাত্র অনেকেই করছে এই জায়গায়, যা করছে এইভাবে যদি তারা করে আমরা কোথায় যাবো। তবে হাসপাতালের নার্সদের সুপারভাইজারের দাবি, নবজাতকের ওজন কম হওয়ায় ও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বড় গ্যাপ আমাদের শিশু কনসালটেন্ট নেই। এমতো অবস্থা প্রাইমারি স্টেজে যে ট্রিটমেন্টটা দেওয়ার কথা ছিল এটাই আমাদের জন্য এনাফ। আর আমাদের হসপিটালে সেই অত লো বা ওয়েট বাচ্চা ম্যানেজ করার মতো কোনো যন্ত্রপাতি নাই। তবে সিভিল সার্জনের মুখপাত্র জানান, স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই ব্যাপারে যদি তাদের আত্মীয় স্বজন বা স্বজনরা কোনো দরখাস্ত আমাদের বরাবর করে থাকে, আমরা সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। এই ব্যাপারে অভিযুক্ত নার্স সদর হাসপাতালে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। গত 1 বছর ধরে সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে খালি। সময় সংবাদ, মাদারীপুর। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সেবার মাধ্যমে কোভিড-19-এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাংলাদেশ অ্যানেস্থেসিওলজিস্টস সোসাইটির ক্রিটিক্যাল কেয়ার 2020 শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলাতেও বাংলাদেশ সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। Our efforts and the hard labor of the physicians and health workers could contain the spread of the deadly virus in Bangladesh. So far, we are fortunate that both the infection and mortality rates of the disease are very low in Bangladesh. We are hopeful that we would be able to prevent further spread of the disease in the coming days. When you become a doctor, your first and foremost task is to serve the humanity. I hope that you would not forget your duty at any circumstance. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায়
23 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1209 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,87,295 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,573 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,51,702 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,209 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,87,295 জন। 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,646 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,560 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,02,298 জন। বিকল্প ব্যবস্থা না করে আপাতত ঝুলন্ত তার কাটা হবে না। সরকারের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে সারা দেশে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের আগামীকালের কর্মসূচি স্থগিত করেছে ইন্টারনেট ও কেবল টিভি সেবাদাতাদের সংগঠন। শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সেবাদাতারা। গত 5 আগস্ট থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন কোনো আলোচনা ছাড়াই ঝুলন্ত তার অপসারণ শুরু করলে ইন্টারনেট নির্ভর শিক্ষা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যাহত হয়। নানা আপত্তি সত্ত্বেও নগর জুড়ে তার কাটা অব্যাহত রাখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে ব্যাংকের এটিএম বুথের সেবা সহ প্রভাব পড়ে শেয়ার বাজারের লেনদেনে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নিরুপায় হয়ে কঠোর অবস্থান নেয় সেবাদাতারা। সংকট সমাধানে 17 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে রোববার থেকে সারা দেশে বাসাবাড়ি, অফিস ও ব্যাংক সহ সব পর্যায়ে ইন্টারনেট ও কেবল সংযোগ 3 ঘন্টা বন্ধ রাখার কর্মসূচি দেয় কোয়াব ও আইএসপিএবি। অবশেষে সমঝোতায় আসতে কোয়াব ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে সরকার। আপনারা অনুগ্রহ করে আপনাদের আগামীকাল যে কর্মসূচি আছে এই কর্মসূচিটা প্রত্যাহার করেন। বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যাচ্ছি। মন্ত্রীর এমন অনুরোধ ও আশ্বাসে ধর্মঘটের কর্মসূচি স্থগিত করেছে সংগঠন দুটি। আমি আপনাকে ডেভেলপারদের পক্ষ থেকে আশ্বস্ত করছি, আমরা ইনশাআল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা কালকের যে আমাদের অবস্থান যে ছিল, যে কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হবে এবং চলমান এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসব। তবে বিদ্যমান অবকাঠামোয় সব তার একসঙ্গে অপসারণ করার যৌক্তিকতা পর্যালোচনায় সমন্বিত কমিটি গঠন সহ এনটিটিএন সেবার মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। একটা সমন্বয় কমিটি করা এবং সরজমিনে যখন তদন্ত হবে তখন প্রকৃত তথ্যটা বের হয়ে আসবে যে আসলেই বাংলাদেশে কি এখন 100% ওভারহেড কেবল রিমুভ করার মতন কোনো ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো নেটওয়ার্ক তৈরি হয়েছে কিনা। এই সময় সারা দেশে কোথাও তার অপসারণ না করারও দাবি জানান সেবাদাতারা। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আশ্বস্ত করেছেন 2-1 দিনের মধ্যেই সমস্যার যৌক্তিক সমাধান হবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছেন নূর রাশেদরা। বেশিরভাগ ক্ষেত্রেই দলের নেতারা ব্যক্তিগত সুবিধা আদায়ে কাজে লাগায় বলে দাবি করেছেন শিক্ষক ও রাজনীতিকরা। তারা বলছেন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরগুলো ব্যক্তিগত নামে হওয়ায় তা আরও সন্দেহের সৃষ্টি করেছে। এদিকে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কার্যক্রম স্থগিত করে 21টি ইউনিট। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করা হয়। সেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে 8টি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যক্তি নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এটি নূর রাশেদদের পকেট ভারী করার কৌশল ছাড়া কিছুই না। সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে বিকাশে রকেটে টাকা পয়সা নিয়ে ওরা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। এভাবে টাকা চাইতে পারে না, এটা অবশ্যই ভিত্তিহীন এবং এটার পিছনে নিশ্চয়ই কোনো তাদের উদ্দেশ্য আছে। একটা সংগঠন নতুন গঠন করার সাথে বিভিন্ন যেটা করতেছেন কোনো দিনই এটা একটা ভালো উদ্দেশ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিকরা বলছেন অনেক সংগঠনই চাঁদা তুলে দল পরিচালনা করে থাকে, তবে সেখানে আর্থিক সব কার্যক্রম চলে সংগঠনের নামের নিজস্ব অ্যাকাউন্টে। সংগঠনের আর্থিক সচ্ছলতা থাকতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব পরিচালিত হওয়া উচিত এবং সেটা হতে হবে ওই সংগঠনের নামে, কোনো ব্যক্তির নামে না। এটি একটি দিক। অনেকগুলো বিকাশ এবং অন্যান্য নাম্বার, এ ব্যাপারে আমার ঠিক এ ব্যাপারে কীভাবে স্বচ্ছ থাকবে আমি খুব ভালো জানি না। আমি মনে করি যে বাংলাদেশের যে এক্সিস্টিং ল আছে সেগুলোর সাথে কতটুকু এটা
এটা যায় সেটা খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে সংগঠনে একক গোষ্ঠীর সিদ্ধান্ত বিশৃঙ্খলা, আধিপত্য বিস্তার ও মূল উদ্দেশ্য পরিপন্থী কাজে নিয়োজিত থাকার অভিযোগ এনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন জেলার 21টি ইউনিট তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আগামী 48 ঘন্টার মধ্যে এসব সমস্যার সমাধান না করলে অভিযুক্তদের অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নওগাঁ ৬ সংসদীয় আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। শনিবার রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন 1,05,467 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম পেয়েছেন 4,517 ভোট। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া আনোয়ার হোসেন হেলাল বলেন, এই জয় প্রধানমন্ত্রীর ভালো কাজের ফল। এর আগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হয়। ঢাকা ৫ আসনের উপনির্বাচিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। ভোটার উপস্থিতি কম হলেও শেষ পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোট শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। নির্বাচনী প্রচারণায় যতটা আমেজ আর উৎসাহ ছিল, ততটা উৎসাহ আর ভিড় দেখা যায়নি ভোটের দিনে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে আসা ভোটাররা জানান নির্বিঘ্ন ভোট দিতে পেরেছেন। ভোট তো সুন্দরভাবে দিয়েছি, ভোট সুন্দরভাবে দিলাম। ভোট পছন্দের প্রতীকে সাদা একটা বাটন টিপলাম, তারপরে সম্পূর্ণ হওয়ার জন্য সবুজ বাটন টিপলাম, ভোট ওকে। শনিবার সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে ভোট দিতে আসেন ঢাকা ৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে দাবি করে তিনি ফলাফল মেনে নেওয়ার কথা জানান। আমি এই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি শতভাগ আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। এদিকে বিকেলে বিএনপির প্রার্থী ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন। প্রহসনের নির্বাচন আমরা চাই না। এই নির্বাচন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এর জন্য অবশ্যই আমরা দাবি করি যে পুনর্নির্বাচন। বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা। বর্ষিয়ান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা ৫ আসন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে সীমিত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা থাকছে না। অষ্টমীর কুমারী পূজা সহ বিজয়ের শোভাযাত্রা শনিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি সহ ৩৩ দফা নির্দেশনা মেনে পুজোতে অংশ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবে ভক্তরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই কুমারী পূজা সহ সব আচার পালন করা যেত। ৩ দিন পরই বোধন, তারপর মহাষষ্ঠী থেকে দশমী নানা আচার অনুষ্ঠানে মূর্তি পূজিত হবেন দেবী দুর্গা। মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু করোনার কারণে এবার সীমিত পুজোর আনুষ্ঠানিকতা, বাদ পড়ছে মাঙ্গলিক আচারও। শারদীয় দুর্গোৎসবে থাকছে না অষ্টমীর কুমারী পূজা, দশমীর বিসর্জনে বিজয়ের শোভাযাত্রা সহ আলোকসজ্জা, সিঁদুর খেলা ও আরতি প্রতিযোগিতা। পূজা উদযাপন পরিষদ বলছে ৩৩ দফা মেনেই পুজোয় অংশ নেবেন ভক্তরা। যেসব আনুষঙ্গিক আরতি প্রতিযোগিতা, তারপর পিএসএড ব্যবহার করা, আলোকসজ্জা আছে, সাজসজ্জা অন্যরকম আছে, গেট করানো বিষয় আছে। সীমিত পরিসরের উদযাপনকে সাধুবাদ জানালেও স্বাস্থ্যবিধি মেনে কুমারী পূজা সহ অন্যান্য আচার না হয় কিছুটা আক্ষেপ ভক্তদের মাঝে। স্বাস্থ্যবিধি অবলম্বন করে মা দুর্গার বন্দনা করা উচিত। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তো মায়ের পূজা করছি, সেই অর্থেই কুমারী পূজার কাজটিও এখানেই হয়ে যাচ্ছে। কুমারী পূজাটাও যদি ওই ধরনের স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করতো তাহলে সবকিছু ভালো হতো। সারা দেশে মোট পূজা মণ্ডপের সংখ্যা ৩০,২১৩টি, যা গতবারের তুলনায় ১,১৮৫টি কম। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। সরকারি সিদ্ধান্তে তোয়াক্কা না করে রাজধানীর কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। এখনও লাগামহীন প্রায় সব ধরনের শাকসবজির দাম। থরে থরে সাজানো শাকসবজির পসরা দেখে বোঝাই যায় বাজারে সবজির কোনো সংকট নেই। অথচ বন্যা বৃষ্টির কারণে সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে প্রতিদিনই বাড়ছে শাকসবজির দাম। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় চড়া দামে।
সরকারি নির্দেশনার না মেনেই 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। ব্যবসায়ীরা বলছেন, নতুন মৌসুমের সবজি আসার আগে নিয়ন্ত্রণে আসবে না বাজার। তাদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটের কারণেই বাজার অতিরিক্ত চড়া। আপনার যে জায়গায় সবজি আসে 4 গাড়ি, এই জায়গায় ওরা 2 গাড়ি নিয়ে আসে আর 2 গাড়ি স্টকে রাখে। ওরাই সিন্ডিকেট করে প্রতি পার কেজিতে 10 টাকা 20 টাকা করে বেশি রাখতেছে। গাছ গাছলা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, তার জন্য সবজির দাম নিয়ন্ত্রণে আসতেছে না, কম হইতেছে ফসলটা। এদিকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজার করতে পারছেন না ক্রেতারা, তাই বাজারের পরিমাণ আর খাবারের চাহিদা কমিয়ে আনতে হচ্ছে। আবারও তাদের আহ্বান খুচরা ও পাইকারি বাজারে সমন্বিত তদারকির। প্রত্যেক মাসে একই পরিমাণ বেতন পাই, তো বাজারে আসলে দেখা যায় যে সব জিনিসের দাম প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। করোনাকালীন সময়ে অর্থনীতি পুরোপুরি সচল না হয় ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা না করারও আহ্বান জানিয়েছেন ক্রেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের অচলাবস্থায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার অর্থনীতি, আর এতে ব্যাপক ক্ষতির মুখে দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। ফলে দেশটি থেকে কমে গেছে রেমিটেন্স পাঠানোর পরিমাণ। তবে অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনা এবং দুস্থদের সহযোগিতা দিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। মিজানুর রহমানের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনার কালো মেঘ কেটে গেলেও কাটেনি অর্থনৈতিক অচলাবস্থা। টানা 6 মাসের অস্বাভাবিকতায় এখনও সচল হয়নি অর্থনীতি। দীর্ঘদিনের দুর্যোগে বিপর্যস্ত অর্থনীতিতে ডলার দাম বাড়তে থাকায় স্বাভাবিক হচ্ছে না দক্ষিণ আফ্রিকার মুদ্রা রেন্ডের দাম। ফলে বেশি দামে রেমিটেন্স পাঠাতে লোকসান গন্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীদের সীমিত বেতনে চাকরি, আগের মতো পার্ট টাইম না থাকার কারণে খাওয়া থাকা শেষে পরিবারের জন্য সেইভাবে টাকাও পাঠাতে পারছে না। টাকার মান 1 টাকা কমে গেছে, ফলে 5000 রেন্ডে আমরা 30,000 টাকা থেকে 25,000 টাকা পাচ্ছি। টাকার মান কমে যাওয়ার মধ্যেও নিজ পরিবারের জন্য টাকা পাঠাতে গিয়ে অনেক টাকাই কম পাচ্ছি। লেনদেন হ্রাসে লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন মানি এক্সচেঞ্জ হাউসগুলো। প্যান্ডেমিকের থাকা ডলার এবং র্যান্ডের দরপতনে টাকার মান অস্বাভাবিকভাবে কমে যায়। প্রবাসীরা টাকা পাঠাতে গিয়ে ইনকামের বিপরীতে অনেক টাকা কম পাচ্ছেন। আমাদের মানি ট্রান্সফার হাউসগুলোতে আগের তুলনায় ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। এদিকে করোনার দ্বিতীয় দফা আক্রমণের আশঙ্কায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন আরও 1 মাস বলবৎ রাখার ঘোষণা দিয়েছে সমবায় ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনা এবং দুস্থদের সহযোগিতা দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। বৈশ্বিক দুর্যোগে ধস নেমেছে বিশ্ব অর্থনীতি, প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকাও। দীর্ঘদিনের অচল অবস্থায় ভেঙে পড়া অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা। করোনা দুর্যোগে দীর্ঘমেয়াদে ডলার উচ্চ মূল্য থাকা এবং টাকার মান ভালো না থাকায় প্রিয়জনদের জন্য রেমিটেন্স পাঠাতে লোকসানে রয়েছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশি। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় পরস্পরকে বাক্যবাণে ঘায়েল করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। বাইডেনকে অলস ও দুর্নীতিবাজ বলেন ট্রাম্প, আর করোনা সহ নানা ইস্যুতে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন বাইডেন। এদিকে 3রা নভেম্বরের নির্বাচনের আগে রেকর্ড সংখ্যক মার্কিন আগাম ভোট দিয়েছেন। শিকাগো থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আমার পেছনে এই বাড়িটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ি। জো বাইডেনের সমর্থনে তার নিজ দল ডেমোক্র্যাট পার্টির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি সাবেক প্রেসিডেন্টরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জো বাইডেনের পক্ষে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রচারণা শুরু করায় বেজায় চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন বাইডেনকে কোনোভাবেই সাহায্য করতে পারবেন না ওবামা, যেমনটি পারেননি 2016 সালে হিলারি ক্লিন্টনকেও। এদিকে জো বাইডেনের পাল্টা অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণ মার্কিনীদের দুর্ভোগ চোখে দেখেন না। কয়েক কোটি মার্কিনীর কাছ থেকে ট্রাম্প স্বাস্থ্য বীমার সুবিধা ছিনিয়ে নিতে চান বলেও অভিযোগ করেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে বর্ণবাদ নির্মূল ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করারও অঙ্গীকার করেন তিনি। এদিকে নির্বাচন 3রা নভেম্বর হলেও এর আগেই ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকরা। শুক্রবার পর্যন্ত রেকর্ড 2,20,00,000-এরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। ভোট নিয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই এগিয়ে আছে বলে আমার মনে হয় এবং উনি বিজয়ী হইতে পারে আমার ধারণা। বিশ্লেষকদের ধারণা, লুইজিয়ানা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, টেক্সাসের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্যগুলোর আগাম ভোট থেকেই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, শিকাগো, ইলিনয়। করোনা ভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডে চলছে অর্থনৈতিক মন্দা। এ কারণে অনেকেই কাজ হারিয়ে এখন বেকার। ব্যবসায়ীরাও রয়েছেন ক্ষতির মুখে। এসবের মাঝে আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ 1700 কোটি ইউরোর বাজেট প্রণয়ন করেছে দেশটির সরকার। বাজেটে বেড়েছে বিভিন্ন ধরনের ভাতা, করোনার ভ্যাকসিন কেনা, নতুন বাড়ি নির্মাণ, ব্যবসায় ক্ষতি কাটাতেও রয়েছে নানা পদক্ষেপ। এতে কিছুটা স্বস্তিতে সংকটে থাকা ব্যবসায়ী এবং সাধারণ জনগণ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনায় অনেক দেশেই অর্থনৈতিক মন্দাকে সঙ্গী করে পথ চলছে, মন্দায় আয়ারল্যান্ডও। আর তাই এবছরের বাজেট নিয়ে একটু বাড়তি আগ্রহ ছিল জনমনে। জনগণের সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ 17 বিলিয়ন ইউরোর এক বিশাল বাজেট প্রণয়ন করেছে আইরিশ সরকার, যার মাঝে উল্লেখযোগ্য হলো হাউজিং সমস্যা নিরসনে 9,500 নূতন বাড়ি নির্মাণ, করোনার ভ্যাকসিন ও হাসপাতাল বিছানা বাবদ 4 বিলিয়ন ইউরো, শিক্ষা খাতে 9 বিলিয়ন ইউরো, করোনায় ব্যবসায় ক্ষতিগ্রস্তদের জন্য রয়েছে বরাদ্দ, পাশাপাশি 9% কমিয়ে দেওয়া হয়েছে ভ্যাট। সব মিলিয়ে জনগণের আশার প্রতিফলন এই বাজেট। ফার্স্ট টাইম বায়াররা সরকারের কাছ থেকে প্রায় 30,000 ইউরো পর্যন্ত প্রণোদনা পেতে পারেন। পরিশেষে এবারের বাজেট আইরিশ ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবং আশা করি এই বাজেটটি পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে। অর্থনৈতিক মন্দার মাঝে বিশাল অঙ্কের এই সাহসী বাজেট জনমনে স্বস্তি দিলেও করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দার দ্বিতীয় ঢেউ আসলে সেই ঢেউ কিভাবে সামাল দিবে তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ 8টি বড় শহরে কারফিউ শুরু হয়েছে। নিষেধাজ্ঞা ভাঙলে জেল জরিমানার মুখে পড়তে হবে সাধারণ নাগরিকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু। হাফসা, রাজধানী প্যারিস ও অন্য 8টি বড় শহরে যে কারফিউ জারি করা হয়েছিল ফ্রান্সে, তার কিন্তু আজ দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। প্রতিদিন স্থানীয় সময় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকে। আজকে দ্বিতীয় দিনের চিত্র যদি আমি আপনাকে বলি, এখন কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে এবং ঘন্টাখানেক আগেও এই রাস্তাঘাটে বেশ কিছু মানুষজন ছিলেন এবং তাদের মধ্যে আসলে কারফিউ যখন শুরু হবে এবং তার আগেই আসলে বাসায় ফেরার একটি তাড়া ছিল এবং এই কারফিউর মধ্যে সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই কারফিউতে খুব জরুরি স্বাস্থ্যগত কারণে কিংবা যারা রাতে কাজ থেকে বাসায় ফিরবেন তাদেরকে সাথে একটি প্রত্যয়নপত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমি যদি এখনকার চিত্র আপনাদেরকে বলি, এখানকার যে আশেপাশের যে দোকানপাট ছিল সবকিছু কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং আশেপাশে যে রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। এটি হচ্ছে প্যারিস 20 এলাকার চিত্র। প্যারিসের অন্যান্য এলাকারও কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি বা একই চিত্র কিন্তু আমরা দেখেছি এবং সরকারের এটি কিন্তু এক বড় পদক্ষেপ, অর্থাৎ এই করোনা ভাইরাসের দ্বিতীয় দফার যে প্রাদুর্ভাব বা সংক্রমণ ঠেকানোর জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে হচ্ছে এই কারফিউ জারি করা। তবে আমরা একই সাথে লক্ষ্য করেছি যে গেল 24 ঘন্টায় আবারও নতুন করে একদিনে আক্রান্তের রেকর্ড হয়েছে ফ্রান্সে। গেল 24 ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন 32,000-এরও বেশি মানুষ, তার মধ্যে 10,000-এরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং হাসপাতালের আইসিইউতেও ভর্তি আছেন অনেকগুলো মানুষ এবং এখানে প্রায় অনেকগুলো ক্লাস্টার আসলে ধরা পড়েছে। ক্লাস্টার হচ্ছে গুচ্ছ, অর্থাৎ কোনো একটি অনুষ্ঠানে যখন অনেক মানুষ একত্রিত হন এবং সেখানে যখন একজনের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে তখন আসলে বাকি যারা থাকেন তাদেরকেও আসলে করোনার একটি সন্দেহের মধ্যে রাখা হয়। একাধিক এ ধরনের ক্লাস্টারগুলো এখানে ধরা পড়েছে এবং অনেকেই বলছেন এই যে কারফিউ আসলে জারি করা হয়েছে যাতে করে এই ক্লাস্টারগুলো বন্ধ করা, অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু আগে লক্ষ্য করা গেছে ছাত্র কিংবা অনেকেই তাদের সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠানগুলো করে থাকেন এবং এখন যেহেতু রাত 9টার পরে কারফিউ জারি থাকবে সেখান থেকে আসলে বিরত অনেকেই থাকবেন বা বিরত রাখার উদ্দেশ্যেই কিন্তু এই কারফিউ জারি করা হয়েছে এবং বার এবং সিনেমা হল যারা মালিক বা তাদের একটি দাবি ছিল তাদের বার এবং সিনেমা হল এবং থিয়েটারগুলোর জন্য এই কারফিউর আওতায় না রাখা হয়। তবে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেক
তা নাকচ করে দিয়ে বলেছেন বিধি সবার জন্যই সমান হবে এবং তাদেরকেও কিন্তু কারফিউর মধ্যে থাকতে হবে। আমি এখানে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এমনিতেই কিন্তু করোনার কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা বেশ বিপর্যস্ত, বিশেষ করে ব্যবসা বাণিজ্যে চরম একটি আসলে মন্দ অবস্থায় বিরাজ করছে। তার উপর এখন এই যে আবার কারফিউ জারি করা হয়েছে, যার ফলে আর অনেক মানুষ বেকার হয়ে পড়বেন। এমনিতেই অনেক মানুষ বেকার রয়েছেন, তারপর এখন কারফিউ জারি হবার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। মূলত রাত 8টা 9টা বা তারপরে কিন্তু মানুষজন বার, রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গায় আসলে ভিড় করতেন। এখন যখন আসলে এই কারফিউ জারি করা হলো, তার ফলে সেই বার এবং সেই বার, রেস্টুরেন্ট বা সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেক কর্মীকে ছাঁটাই করা হবে। আমি অনেক প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অনেককেই আসলে তাদের প্রতিষ্ঠানগুলো থেকে ছাঁটাই করা হবে, যার ফলে আসলে অনেক প্রবাসী বাংলাদেশি বা এদেশে যারা অনেকেই আছেন তারা কিন্তু বেকার হয়ে পড়বেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করছে, এই দেশগুলোতে যে অনিয়মিত যারা রয়েছেন বাংলাদেশি কিংবা আরো বিভিন্ন দেশের যে মানুষজন, তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি আসলে সমস্যা এখন, তাদের সবচেয়ে বেশি সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং আগামী দিনগুলোতে আসলে তারা আরো বেশি সমস্যার মধ্য দিয়ে পতিত হবেন। কারণ এখন যে পরিস্থিতি, দিনে দিনে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহতার দিকে যাবে এবং বেকারত্ব কিন্তু আরো বাড়বে। তো হাফসা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের বিভিন্ন শহরে করোনার কারণে যে কারফিউ শুরু হয়েছে সে নিয়ে জানাতে প্যারিস থেকে লুৎফুর রহমান বাবু যোগ দিয়েছিলেন আমাদের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনার আটঘরিয়ায় চিকনাই নদীতে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব। পাবনা, সিরাজগঞ্জের 32টি দল অংশগ্রহণ করছে এই নৌকা বাইচে, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। যুব সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকর ভূমিকা, এমনটি মত ক্রীড়ানুরাগীদের। পাবনা থেকে এস এ আসাদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঢাকঢোলের বাজনায়, গানের তালে তালে উৎসবের আয়োজন নৌকা বাইচ। আল্লাহর দল, দুলদুল এক্সপ্রেস, জনতা এক্সপ্রেস সহ বাহারি নামের দূর দূরান্ত থেকে আসা বাইচ দলের মাল্লারা ছন্দের তালে তালে এগিয়ে যান। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক। আটঘরিয়ার চিকনাই নদীতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে। করোনাকালে এবছর নৌকা বাইচ আয়োজনের ইচ্ছা না থাকলেও নাছোড়বান্দা গ্রামবাসীদের চাপে এ আয়োজন। নানা বয়সী নারী পুরুষের প্রাণবন্ত উপস্থিতিতেই আয়োজনের সার্থকতা জানালেন আয়োজকরা। এই অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে এই করোনাকালীন সময় আমাদের সীমিত পরিসরে নৌকা বাইচ করছি। তরুণ সমাজের খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকা উচিত, গ্রাম বাংলার ঐতিহ্য দিকে ফেরাতে হবে, এই জন্য আমাদের এই আয়োজন করা। প্রতি বছর নৌকা বাইচ আয়োজন হলেও দিন দিন সংকীর্ণ হচ্ছে নদীর পরিসর। দখল, দূষণে মৃতপ্রায় নদীগুলো পুনর্খনন করে প্রাণ ফেরানোর দাবি স্থানীয়দের। নদী আগে যেমন ছেলে ওইরকম করে চলতো ভালোই, প্রত্যেক বছরই দেখতে আসি বা ভালো লাগে। নৌকা বাইচ আমার দেখতে ভালো লাগে, এই জন্য আমরা আসি। আল্লাহর সেবাতে বিজয় হয়েছে ভাই, বিজয় আমরা অনেক আনন্দ। বিপথগামী যুব সমাজের মাদকাসক্ত ও মূল্যবোধের অবক্ষয় রোধে নৌকা বাইচের মতো আয়োজন সম্প্রীতির বাঁধন গড়ে তুলবে বলে মনে করেন ক্রীড়ানুরাগী ও বিশিষ্টজনরা। এই নৌকা বাইচ যারা করছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে, সবকিছুর ভিতরে আমরা কিন্তু একটা ডিসিপ্লিন খুঁজে পাই এবং সেই ডিসিপ্লিনটা আমাদের যদি যুব সমাজরা ধরে রাখে, এই ছোট ছোট কাজের এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমরা সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। পক্ষকাল ব্যাপী এই নৌকা বাইচ আয়োজন শেষ হবে আগামী 5 নভেম্বর। সময় সংবাদ, পাবনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের গ্লোব বায়োটেকের ব্যানকোভিড সহ 3টি করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়। সুগম হলো মানবদেহে পরীক্ষার পথ। এবং দিন দিন বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য যেতে চান বিদেশে। বাসভবনে দেখা করে বললেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।